বাংলাদেশ এখন পর্যন্ত 3বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে, কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি। এবার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের প্রত্যাশা অনেক উঁচুতে। তারা মনে করছে বাংলাদেশ এশিয়া কাপে ভালো খেলবে। এখন সেই ভালোটা কি? আরো একবার এশিয়া কাপের ফাইনালে খেলা, নাকি প্রথমবার এশিয়া কাপের ট্রফি জেতা? আমার ধারণা বাংলাদেশ প্রথমত চাইবে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করতে। গ্রুপ বি তে রয়েছে বাংলাদেশ, গ্রুপ সঙ্গী হচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। দুটো দল চলে যাবে সুপার ফোরে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতেছে, অর্থাৎ শ্রীলঙ্কাকে বাংলাদেশের পক্ষে হারানো খুবই সম্ভব। আফগানিস্তানকেও বাংলাদেশ হারাতে পারে, সেই সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে। হংকং এর বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত। সুপার ফোর যদি বাংলাদেশের নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ আরো 3টা ম্যাচ খেলবে। গ্রুপ এ থেকে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়া এবং পাকিস্তান আসবে সুপার ফোরে, আর বাংলাদেশের গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান হয়তো কোয়ালিফাই করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আরো অন্তত 2টো ম্যাচ জিততে হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে টি-20 সিরিজ জিতেছে, সুতরাং পাকিস্তানকে হারানোর সক্ষমতা বাংলাদেশ আসলে রাখে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো ফাইট করে ম্যাচ জিততেও পারে, যদিও ইন্ডিয়া টিমটা দুর্দান্ত ব্যালেন্সড, বেশ শক্তিশালী, কিছুটা ইনএক্সপিরিয়েন্সড। তারপরেও তারা টুর্নামেন্টের হট ফেভারিট, এটা নিয়ে তো কোনো সন্দেহ আসলে নাই। তো সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জেতে, আর বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়ে সুপার ফোরে যে দলটা যাবে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কা, তাদের বিপক্ষে জিতলে বাংলাদেশের চান্স থাকবে ফাইনালে খেলা। এখন সাফল্য পেতে গেলে 3টা ব্যাপার জরুরি। নাম্বার 1 হচ্ছে টিম কম্বিনেশন, নাম্বার 2 হচ্ছে টিমের প্রিপারেশন, আর নাম্বার 3 হচ্ছে এক্সিকিউশন। প্রথমত যে কম্বিনেশন করা হয়েছে সেটা দারুণ, অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডে ডেপথ আছে, বিভিন্ন রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে। যেমন বাংলাদেশ যদি মনে করে যে কোনো একটা ম্যাচে, পার্টিকুলারলি একটা ম্যাচে লেফট আর্ম স্পিনিং অপশন দিয়ে প্লেইং 11 তৈরি করেন আসম আহমেদকে নিয়ে, সেভাবে তারা আসলে চিন্তা করতে পারে। কোন একটাতে যদি তারা মনে করে অপোনেন্ট বিবেচনায় লেগ স্পিন এফেক্টিভ হতে পারে, রিশাদ হোসেনকে দিয়ে তারা একাদশ সাজাতে পারে। কোনো একটা ম্যাচে যদি মনে করে যে আমরা এই ম্যাচটাতে পেসার হেভি করে খেলতে নামবো, সেই ক্ষেত্রে তারা তানজিম সাকিব, সাইফুদ্দিন, এরপর মুস্তাফিজ, তাসকিন, 4জন পেসার নিয়ে খেলতে নামতে পারে। আবার ব্যাটিং এর ক্ষেত্রে কোনো একটা ম্যাচে যদি মনে করে যে সাইফ হাসানকে আমরা খেলাবো, সেটা বাংলাদেশ টিম করতে পারে। নুরুল হাসান সোহান তিনিও থাকছেন বিকল্প হিসেবে, তাকেও খেলানো যেতে পারে। সো নানা রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ আসলে মাঠে নামতে পারে, যেটা ডেফিনেটলি একটা স্কোয়াডের স্ট্রেংথের জায়গা। তো সেই স্ট্রেংথ বাংলাদেশের স্কোয়াডে আছে। এবার আসা যাক প্রিপারেশন প্রসঙ্গে। যে প্রিপারেশন বাংলাদেশ নিয়েছে, এরকম প্রিপারেশন বাংলাদেশ আসলে বহুদিন বহু টুর্নামেন্টের আগে নিতে পারেনি। এই দলটা টানা 4টা টি-20 সিরিজ আসলে খেলেছে, 2টা জিতেছে, 2টা হেরেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটা হেরেছে সেটা আনএক্সপেক্টেড ছিল। এরপর পাকিস্তানে গিয়ে একটা সিরিজ খেলেছে, ওইটা হেরেছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে জিতেছে। সো বাংলাদেশের এই টিমটা খেলার ডেফিনেটলি ভেতরে রয়েছে, এবং ক্যাপ্টেনের চাওয়া মাফিক বিসিবি আরো একটা টি-20 সিরিজের আয়োজন করেছে এশিয়া কাপের ঠিক আগে আগে নেদারল্যান্ডসের বিপক্ষে। সুতরাং প্রিপারেশনে কোন রকমের ঘাটতি আছে সেটা বলার কোনো সুযোগ আসলে নাই। সো বাংলাদেশ খুব ভালো প্রিপারেশন নিয়ে এবারে এশিয়া কাপে খেলতে যাচ্ছে। প্লেয়াররা এই খেলার ভেতরেই আছে, টি-20 মোমেন্টামের ভেতরে ডেফিনেটলি তারা রয়েছে। এর সাথে যোগ হয়েছে জুলিয়ান উডের ক্লাস, অর্থাৎ পাওয়ার হিটিং আরো কিভাবে করে রপ্ত করা যায়। কন্ডিশনিং ক্যাম্প আসলে চলছে। তো বাংলাদেশ টিম একটা প্রসেসের ভেতরে থেকে এশিয়া কাপে খেলতে যাচ্ছে। এই প্রসেসটা আসলে খুব জরুরি সাফল্য পাওয়ার ক্ষেত্রে। এবার আসা যাক এক্সিকিউশন প্রসঙ্গে। এই জায়গাটাতে ডেফিনেটলি পরীক্ষাটা আসলে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের ওপেনাররা, স্পেশালি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তারা পাওয়ার প্লেটা কাজে লাগাতে সক্ষম হচ্ছে। কেউ না কেউ পাওয়ার প্লেতে আসলে রান করছে। বাংলাদেশ একটা মোটামুটি হেলদি রান রেট পাওয়ার প্লেতে ম্যানেজ করে যেতে পারছে। যদিও গ্রুপ পর্বে খেলাগুলো হবে আবুধাবিতে, যেখানে উইকেট তুলনামূলক হয়তো একটু স্লো থাকতে পারে, সেখানে হয়তো 200 স্কোর হবে না, 150 170 রান হয়তো সেখানে হবে। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটিভ ব্যাটিং করাটা ভীষণ রকম জরুরি হবে। তো ওপেনিং এর কথা বললাম, যে ওপেনিং এ তারা যদি তাদের প্ল্যান এক্সিকিউট করতে পারে। এরপরে লিটন কুমার দাস রয়েছে ক্যাপ্টেন, যদিও তিনি কনসিস্টেন্ট না, কিন্তু তিনি যদি ইনিংস গুলো খেলতে পারেন, তার ব্যাটিংটা তিনি করতে পারলে ডেফিনেটলি ম্যাচ উইনিং পারফরমেন্স করা তার পক্ষে ডেফিনেটলি সম্ভব। এরপরের জায়গাটা রয়েছে তাওহিদ হৃদয়, কিংবা সেখানে সাইফ হাসান, কোনো একজন খেলবেন কোনো ম্যাচে। তাওহিদ হৃদয় অথবা সাইফ হাসান, তাদেরকে দেখা যাবে। তো এই জায়গাটাতে মিডল ওভারে বাংলাদেশ কেমন এক্সিকিউট করে সেটা একটা দেখার ব্যাপার। ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে, অর্থাৎ এরপরে ব্যাটিং অর্ডারে যে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, এরপরে রিশাদ হোসেন, শেখ মাহাদি, তারা আসলে টি-20-র ব্যাটিংটা করে।
অর্থাৎ যে স্ট্রাইক রেটে বাংলাদেশের ওই সময়টাতে ব্যাট করা উচিত সেই ধরনের ব্যাটিং তারা করতে সক্ষম। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটিং অর্ডারের ডেপথ, ব্যাটিং অর্ডারটা লম্বা, যেভাবেই করে একাদশ সাজানো হোক না কেন সেখানে দেখা যায় যে 8 জন পর্যন্ত ব্যাটসম্যান আসলে থাকছে। সো সেই জায়গাটাতে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার থেকে যদি কাঙ্ক্ষিত রান বাংলাদেশ পায় তাহলে বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা ডেফিনেটলি বাড়বে। বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভ্যারিয়েশন তো রয়েছে, সেখানে মুস্তাফিজ আছে, তাসকিন আছে, মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে থাকছে, সো তার ব্যাটিংটাও বাংলাদেশ পাচ্ছে। এবং পাশাপাশি রিশাদ হোসেনের লেগ স্পিন অথবা নাসুম আহমেদ যে কোনো একজন, শেখ মাহাদি তার শুরুতেই তার যে বোলিংটা সেটাও এফেক্টিভ, পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারির বোলিংটা হয়তো ব্যবহার করবে ক্যাপ্টেন। সো অন্তত 6 জন বোলার থাকছে বাংলাদেশের একাদশে। সো ব্যাটিং এর ডেপথ 8 পর্যন্ত, বোলিং এর ক্ষেত্রে 6টা অপশন। সো সেই কারণে এক্সিকিউশনটা যদি হয় তাহলে সাফল্য পাওয়া সম্ভব। এবারে এসে যাবে বাংলাদেশ দলে ভালো করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।